ক্লাস 9-এর হিস্ট্রি। তোমরা বইটা খুলেই দেখছো রয়েছে এখানে ওয়ার্ল্ড হিস্ট্রি, আর একে অপরের সঙ্গে বন্ধুদের সঙ্গে এই আলোচনাটা নিশ্চয়ই করে নিয়েছো যে ইন্ডিয়ার হিস্ট্রি পড়তে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, আবার ওয়ার্ল্ড হিস্ট্রি। তো তোমাদের সকলকে আমি একটা কথা বলবো যে যদি তোমাদের সিনেমা দেখতে ভালো লাগে, যদি তোমাদের হিস্টোরিক্যাল সিনেমা দেখতে ভালো লাগে, যদি তোমাদের গেম খেলতে ভালো লাগে, যেই সব গেমে বন্দুক পাওয়া যায়, গুলি চালানো যায়, তরোয়াল নিয়ে খেলা হয়, কিংবা অন্য তোমার হচ্ছে যেইগুলো আকর্ষণীয় গেম, এই 8 বল পুল ফুলের মতন নয়, এই গুলি গালা চলে এইসব গেমগুলো, যদি তোমরা এইগুলো পছন্দ করো তো ইতিহাস তোমাদের পছন্দ হবে, তার গ্যারেন্টি আমি নিচ্ছি। এখানে আছে কি, এই ইতিহাসের টপিকের মধ্যে থাকে কি, কোনো না কোনো যুদ্ধ, কোনো না কোনো টিম, কয়েকটা টিম থাকে, সেই টিমের মধ্যে কেউ না কেউ জেতে, কেউ না কেউ হারে, হারার পরে কি হয়, যেমন তোমাদের র্যাঙ্ক বাড়ে, এখানেও কিছু হয় সেরকমই কিছু র্যাঙ্ক ফ্যাঙ্ক বাড়ে। তো সেইগুলোকেই আলাদা আলাদা ভাষায় বলা রয়েছে, তো সেইগুলোই হচ্ছে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তোমাদের ক্লাস 9-এর ইতিহাস আমি শুরু করেছি, আর ইতিহাস আমি শেষ করব। আমার নাম কি থাক, এটা পরের ব্যাপার। আমার নাম জেনে এখন কোনো কাজ নেই, যদি ক্লাস ভালো লাগে তো অটোমেটিক নাম তোমরা খুঁজে নেবে, বাড়ি কোথায় জেনে নেবে, তো সেই সব হচ্ছে ব্যাপার পরে। তো এখানে কি তোমাদের ক্লাস 9-এ হিস্ট্রি যেখান থেকে শুরু হচ্ছে, তো সেটার কি, সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব, ঠিক আছে। এই ফরাসি বিপ্লবের ইতিহাস দিয়ে হচ্ছে তোমাদের ক্লাস 9 স্টার্ট। এর কিরম ধরবে, একটা গ্রাউন্ড যেটা হচ্ছে ফরাসি বিপ্লব, এখানে হচ্ছে খেলা শুরু হবে, ঠিক আছে, এই গ্রাউন্ডে খেলা শুরু হবে ফরাসি বিপ্লব। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই ফরাসি বিপ্লব দিয়ে শুরু হচ্ছে কেন, ফরাসি বিপ্লব দিয়ে শুরু হচ্ছে কেন, ফরাসি বিপ্লব হচ্ছে এমন একটা, তোমাদেরকে কি বলবো, এটা হচ্ছে এমন একটা দিক দেখায়, রাজতন্ত্র শেষ হয়ে গণতন্ত্রের উদ্ভব হচ্ছে, অর্থাৎ রাজতন্ত্র শেষ হয়ে গণতন্ত্রের উদ্ভব হচ্ছে, এটা ব্যাপারটা কিরম। এর আগে যখন তোমরা ভারতের ইতিহাস পড়েছিলে তখন সেখানে কি দেখেছিলে, যে ব্রিটিশরা আসছে, অত্যাচার করছে, তারপরে হচ্ছে কি এইসব ব্রিটিশদেরকে তাড়ানো হচ্ছে, তাড়ানো হয়ে কি ভারত স্বাধীন হচ্ছে এবং ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। গণতন্ত্র কথার অর্থ কি, জনগণের শাসন, ঠিক আছে, ভারতে জনগণের শাসন হচ্ছে। তার আগে কারা থাকছে, তার আগে ব্রিটিশরা থাকছে। এখানে কিন্তু এই ব্রিটিশের ব্যাপারটা রয়েছে না, এখানে হচ্ছে এখানে কোনো ব্রিটিশরা আসেনি, এদেরকেও তো ব্রিটিশ বলা হতো, ফরাসিরা ভারতে এলে তাদেরকে ব্রিটিশ, বাইরে থেকে যারা আসছে তাদেরকে ব্রিটেন থেকে কিংবা ইয়ে থেকে ব্রিটিশ, এদেরকে ফরেনার বা সকলকেই যারা ভারতে ঢুকতো তাদের সকলকেই ব্রিটিশ বলা হতো। কিন্তু এক্ষেত্রে কি, এখানে হচ্ছে এখানে ইংল্যান্ডের লোকের আগে অত্যাচার করছে এরম নয়, এখানে থাকছে হচ্ছে এর আগে রাজা, রাজা, ঠিক আছে। আমাদের রাজাদের কথা পড়েছিলাম, আমাদের ভারতের ইতিহাসেও বিভিন্ন রাজা রয়েছে। এই রাজাদেরকে সরিয়ে এখানে প্রতিষ্ঠা হচ্ছে কি, গণতন্ত্র। অর্থাৎ আগে ছিল কি সব ক্ষমতার অধিকারী রাজা, এবার এখন থেকে সব ক্ষমতার অধিকারী থাকবে হচ্ছে জনগণ, জনগণের শাসন শুরু হবে। এই জন্য যে একটা সাম্রাজ্য, একটা দেশে সেখান থেকে রাজাদেরকে উৎখাত করে দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে, সেইটাই হচ্ছে আজকের এই ইতিহাস, অর্থাৎ ফরাসি বিপ্লবে সেটাই হচ্ছে ইতিহাস। আর এই জন্যই এটা পড়ানো হচ্ছে যে রাজতন্ত্র সরে গিয়ে জনগণের শাসন, একটা বড় মেসেজ গোটা ওয়ার্ল্ড পেয়েছিল এই ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে। তো তাই জন্যই হচ্ছে সম্ভবত তোমাদের ফরাসি বিপ্লব দিয়ে ক্লাস 9-এর ইতিহাসটা শুরু। Study Time celebrates collaboration with Quaveri.in, India's best low budget market. Hey, if you want to buy these hoodies, you don't need to install any app. Buy it from the links in the description, or you can place your order on call. Lowest price, A1 quality, COD all over India. Easy replacement. Quaveri.in. ওকে, আর একটা জিনিস, যে কেবল আমরা শুধু দেশের কথাই জানবো, বাইরের কথা জানবো না, এটা কি হয়? বাইরে তো যেতে হবে একদিন, যাবে তো ফ্রান্সে, কার কার যাওয়ার ইচ্ছে আছে অবশ্যই জানিও। তো ফরাসি বিপ্লবের ইতিহাস দিয়ে হচ্ছে শুরু হচ্ছে। ফরাসি বিপ্লবের ইতিহাসটা কি হচ্ছে, স্বৈরাচারী কথার অর্থ তোমরা সকলে জানো যে খুব হচ্ছে ব্রুটাল, বাংলায় কি বলে একে, বাংলায় তো স্বৈরাচারী, অত্যাচারী যে সাধারণ মানুষের উপর অত্যাচার করতো, কিংবা এরকম টাইপের যে শোষণ করতো, এরম ধরনের তৎকালীন রাজারা ছিল। এই স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্র অর্থাৎ জনগণের শাসন প্রতিষ্ঠা হয় হচ্ছে ফ্রান্সে, ঠিক আছে।
স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে ফ্রান্সে। কিসে, কোন বিপ্লবের মধ্যে দিয়ে? ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে। এটা কবে হয় হচ্ছে 1789 সালে স্বৈরাচারী রাজাদের অবসান ঘটিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, মানে গণতন্ত্রের প্রতিষ্ঠা হচ্ছে ফ্রান্সে, এটাকেই বলা হচ্ছে ফরাসি বিপ্লব। ঠিক আছে, কবে হচ্ছে? 1789। ঠিক আছে, মনে থাকছে আস্তে আস্তে সব? দেখো এবার হচ্ছে কেন, হচ্ছে কিভাবে হচ্ছে, তারপরে আসবো কেন হচ্ছে। 14ই জুলাই আর 14ই ফেব্রুয়ারি বলবে না, 14ই ফেব্রুয়ারি কি একটা ডে হয় না, সব ছেলেগুলো মেয়েগুলোকে গোলাপ ফোলাপ দেয়, ওইটা নয়, 14ই জুলাই কিন্তু, 14ই ফেব্রুয়ারি না। ঠিক আছে, 14ই ফেব্রুয়ারি খুব শীঘ্রই আসছে। সরস্বতী পুজো মনে রাখবে, 14ই ফেব্রুয়ারি মনে রাখো না। 14ই জুলাই 1789 সালের সকালেই প্যারিসে সেনাদের প্রবেশ হয়। প্যারিস শহরে, ফ্রান্সের মধ্যে প্যারিস শহর আছে, খুব সুন্দর শহর, কখনো গুগলে সার্চ করে দেখো, হেভি, দেখলেই যেতে ইচ্ছে করবে। সেই 14ই জুলাই 1789 সালে প্যারিসে সেনাদের প্রবেশ শুরু হয়। সেনা কার আন্ডারে ছিল? এতদিন অব্দি হচ্ছে রাজার আন্ডারে তাদের সৈনিকরা প্যারিসের মধ্যে প্রবেশ শুরু করে। 14ই জুলাই 1789 সকালবেলা প্যারিসে হচ্ছে রাজার সেনারা প্রবেশ শুরু করছে। ঠিক আছে, আর এর সঙ্গেই রাজাদের সেনারা যে প্রবেশ করছে, এর সঙ্গেই চারিদিকে খবর ছড়িয়ে যায়, ফ্রান্সের চারিদিকে খবর ছড়িয়ে যায় যে রাজা সৈন্য পাঠিয়েছে কি জন্য? প্যারিসের জনগণদের হত্যা করার জন্য। এই খবর চারিদিকে ছড়িয়ে যায়, আর তার সঙ্গেই প্রায় তখন জনসংখ্যা অনেক কম ছিল, প্রায় 7,000 মানুষের ভিড় একত্রিত হয়, 7,000 জনগণের ভিড় একত্রিত হয় টাউন হলের সামনে ও তার বিভিন্ন চারিদিকে হচ্ছে একত্রিত হয়ে যায়। পুরুষ মহিলা সব মিলে হচ্ছে প্রায় 7,000 মানুষের ভিড়, একটা মাস পুরো হচ্ছে মানে গণবিপ্লবের মতন 7,000 মানুষের ভিড় হচ্ছে এগিয়ে আসে কোথায়? টাউন হলের দিকে, ফ্রান্সেই টাউন হল। ঠিক আছে, এরপর কি করে যে তারা এই সকল ভিড় বিভিন্ন সরকারি দপ্তরে অ্যাটাক করতে শুরু করে, তাদের বিভিন্ন অস্ত্র সব কিছু হচ্ছে লুট করতে শুরু করে, হচ্ছে এরমভাবে চারিদিকে পরিস্থিতি শুরু হয়ে যায়। তো আরেকবার বলছি কি, এই 14ই জুলাই 1789 কি হচ্ছে? সকালবেলা সৈন্য প্রবেশ করছে প্যারিসে, এবং জনগণ ভাবছে যে এই সৈন্যদেরকে রাজা পাঠিয়েছে সকল জনগণকে হত্যা করার জন্য, এবং জনগণ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, টাউন হলের সামনে প্রায় 7,000 মানুষের ভিড় একত্রিত হচ্ছে, এবং সেই ভিড় কি করছে? বিভিন্ন দপ্তরে যাচ্ছে, দপ্তরগুলো ভেঙে দিচ্ছে, বিভিন্ন জায়গায় পুলিশ থানা ফানা যেখানে অস্ত্র থাকে সেই সব অস্ত্রগুলো সব কিছু হচ্ছে লুট করে নিচ্ছে। এইভাবে হচ্ছে চারিদিকে বিদ্রোহটা ছড়িয়ে পড়ছে। আর এর মধ্যে থেকেই এক অংশ পূর্ব দিকে হচ্ছে বাস্তিল দুর্গ হচ্ছে সকল মানে কিছু মানুষজনকে বন্দি করে রাখা হয়েছিল, এই রাজার বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। সেই বাস্তিল দুর্গের দিকে এক অংশের ভিড় এগিয়ে যেতে থাকে, এবং এই বাস্তিল দুর্গকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়, পুরোপুরি ভেঙে দেয়, এবং সেখানে যারা বন্দি ছিল সেই সকল বন্দীদেরকে উদ্ধার করা হয়। তাদের সেই বাস্তিল দুর্গে যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল তাদের সকলকে উদ্ধার করা হয়, এবং শহরের বিভিন্ন অংশে এই উদ্ধার করা হলো। আর এর মধ্যে দিয়ে শহরের বিভিন্ন অংশে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। আর এই বিদ্রোহ সমাপ্তি কীভাবে হচ্ছে? এই বিদ্রোহ সমাপ্তি হচ্ছে ফ্রান্সের রাজাকে লুই বলা হচ্ছে, 14 লুই, এরকম হচ্ছে 16 লুই, এরকমভাবে হচ্ছে লুই বলা হতো। তোকে রাজাই বলছি, লুই হচ্ছে বইতে আছে, আস্তে আস্তে এই তো ফার্স্ট ক্লাস, আস্তে আস্তে এইগুলো সব হচ্ছে মাথায় চলে আসবে। এই বিদ্রোহ সমাপ্তি কিভাবে হচ্ছে? এই বিদ্রোহের সমাপ্তি হচ্ছে তৎকালীন যেই ফরাসি সম্রাট ছিল, যেই লুই ছিল, তাকে হত্যা করার মধ্যে দিয়ে এই বিদ্রোহের সমাপ্তি হচ্ছে। তাকে হত্যা করা হচ্ছে এবং বলা হচ্ছে ফ্রান্সে আজ থেকে আর রাজতন্ত্র নয়, এবার থেকে ফ্রান্সে প্রতিষ্ঠিত হলো গণতন্ত্র। ঠিক আছে, কিন্তু এবার ব্যাপার হচ্ছে একটা ভিড় এলো, সৈন্য প্রবেশ করলো, সৈন্যতে এরকম হাওয়া উঠতে থাকলো যে চারিদিকে এই সৈন্যকে হচ্ছে সবাইকে হত্যা করবে। তারপরে ভিড় হঠাৎ করে একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে সব কিছু ভেঙে দিল, বাস্তিল দুর্গের বন্দীদেরকে উদ্ধার করে নিল, রাজাকে মেরে দিল, দিয়ে বলে দিল গণতন্ত্র হয়ে গেল। এইটা কি হঠাৎ করে একবারেই কি এই সব কিছু সম্ভব?
একবারে কোনো কিছু সম্ভব নয়। আমরা আগের ইতিহাসগুলো যখন পড়েছি তখন আমরা দেখেছি যে যে কোনো এই যে ভারতের ইতিহাসই যদি দেখি, ভারতের ইতিহাস কারণ হচ্ছে আগের ক্লাসেই তোমরা পড়েছো, ক্লাস না 8-এর ইতিহাস আমি কমপ্লিট করাচ্ছি, আমার সঙ্গে কেউ কি পড়েছো আমার ক্লাসে? যদি থাকো তো ভালো, না থাকলে কোনো ব্যাপার নয়, তোমরা ইন্ডিয়ান হিস্ট্রিও দেখতে পারো সেখানে গিয়ে। দেখো একটা ব্যাপার কি, ভারত স্বাধীন হচ্ছে হুট করে একদিন স্বাধীন হয়নি। প্রত্যেকটা মানুষের মনে ক্ষোভ আস্তে আস্তে জন্মেছে, বিভিন্ন অনাচার অত্যাচার সেইগুলো হচ্ছে জমে 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 গিয়ে একদিন ভারত স্বাধীন হলো। এই সব রাগই একসময় হচ্ছে ফুটে বেরোচ্ছে এই বিদ্রোহগুলোর মধ্যে দিয়ে। সেরকমও এই যে ফরাসি বিপ্লব হচ্ছে, হঠাৎ করে গিয়ে এরকমভাবে রাজাকে মেরে দিল, বাস্তিল দুর্গ ভেঙে দিল, সব কিছু হলো, এরকম কি হঠাৎ করে কি রাতারাতি সম্ভব? নাকি এর পেছনে আরও বিভিন্ন কারণ ছিল? এর পেছনে বিভিন্ন কারণ ছিল। সেই কারণগুলো কি কি এবার হচ্ছে তোমাদেরকে বলি, যে কী এমন ঘটনা ঘটেছিল যে যার জন্য এরকম হঠাৎ করে একটা বড় বিপ্লব হলো আর রাজাকে সরিয়ে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেল। তো এইখানটা এইটা দেখতে গেলে এর ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে দেখতে হয়, এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে এর আগে কি হয়েছিল, কি এমন ঘটনা হয়েছিল যার জন্য এত বড় একটা বিপ্লব হলো। ত্রয়োদশ লুই বা আগের লুই, মানে হচ্ছে ফরাসি বিপ্লবের আগের বিভিন্ন যে সকল রাজারা ছিল তারা সকলেই ছিল হচ্ছে স্বৈরাচারী, বিভিন্নভাবে অত্যাচার করতে, এবং এরকমও ছিল যে নিজেকে বলতো আমি রাষ্ট্র, মানে রাজার এরকমই হাবভাব ছিল, আমি রাষ্ট্র, আমি যেটা বলবো সেটাই হচ্ছে চারিদিকে চলবে, আমি রাষ্ট্র, এরকম হচ্ছে রাজার চিন্তাভাবনা ছিল। হলো তো এইটা কি, এই ধরনের যদি চিন্তাভাবনা রাজার হয় তাহলে রাজা কি প্রজাদেরকে গুরুত্ব দেবে? প্রজাদেরকে কখনোই গুরুত্ব দেবে না, যা ইচ্ছে তাই করবে। এবং হচ্ছে এরা বিভিন্ন স্বৈরাচারী ছিল, যাচ্ছে তাই অবস্থা করতো, বিভিন্নভাবে অত্যাচার করতো, এরকম হচ্ছে আমি রাজা আমি সব কিছু, এরকমভাবে হচ্ছে তাদের ধ্যান ধারণা ছিল। এবং হচ্ছে তাদের এরকম ধারণা ছিল যে ভগবান আমাকে পাঠিয়েছে, আমি যেটা করব সেটাই হচ্ছে ভগবানের আদেশ, আমি ডাইরেক্ট ভগবান আমাকে হচ্ছে রিক্রুটমেন্ট করেছিল। এই চাকরি পরীক্ষা যেমন হয় না, সেরকম হয়তো ওখানে পরীক্ষা নিয়েছিল, মানে এদের ধারণা, আমার ধারণা নয়, যেরকম পরীক্ষা নিয়েছিল দিয়ে হচ্ছে তা ভগবান তাকে সই করে পাঠিয়েছে, তুমি ফ্রান্সের রাজা হবে, ঠিক আছে, তোমাকে আমি পাঠিয়ে দিলাম, আর তুমি যা যা সিদ্ধান্ত নেবে ওটা হচ্ছে আমার সিদ্ধান্ত, এরকম এই রাজের ধারণা ছিল। তো এরকম তাই জন্য নিজেই বলতে আমি সম্রাট, আমি রাষ্ট্র, আমি সব কিছু, এই ব্যাপারগুলো ছিল। তো এরকম যখন করতে গিয়ে যখন স্বৈরাচারী হয়ে ওঠে, সাধারণ মানুষের ক্ষোভ এই রাজার ওপর পড়বে, এটা স্বাভাবিক, এরকম ধীরে ধীরে ক্ষোভ তাদের ওপর পড়তো। এটা তো স্বৈরাচারী ছিল, এরা ছিল প্রচণ্ড বিলাসবহুল। অর্থাৎ বিলাসবহুল বলতে কি, মানে অত্যাধিক খরচা করতো, প্রজাদের থেকে শোষণ করতো, আর হচ্ছে অত্যাধিক খরচা করতো, ঠিক আছে, প্রজাদের থেকে শোষণ করে অত্যাধিক খরচা বলতে কি বিলাসবহুলতা। এক একজন থাকে না যে প্রচুর টাকা পয়সা ওড়ায়, এইদিকে ওইদিকে ওড়ায়, নিজেদের ওপর ওড়ায়, তো ওরকম টাইপের ছিল যে উল্টোপাল্টা খরচা করছে, এদিকে প্রজারা দুঃখ দুর্দশায় ভুগছে, এরকম হচ্ছে এদের ছিল। এটা এমন কি, যদি এই রানী একজন রানী ছিল যার হচ্ছে মানে এদের রানীদের 500 জন করে রানীকে দেখাশোনার জন্য 500 জন করে মহিলার টিম থাকতো। 500 জন, 5 জন নয়। তোমার ক্লাসে কজন, মানে যদি বয়েজ স্কুলে কতজন ছাত্র কিংবা হচ্ছে কোয়েট স্কুল হলে কতজন ছাত্রী আছে এটা ভাবো তোমাদের ক্লাসে। তো সেখানে হচ্ছে 500 জন হচ্ছে সেই রানীকে দেখার জন্য তার টিম ছিল। ভেবে দেখছো তোমার ক্লাসে কতজন ছাত্র আছে, ভাবো যে এই তো এই কজন, তো তাহলে 500 হলে কতটা ভিড় হবে, এতজন হচ্ছে একে দেখার জন্য। তো তাদেরকে বেতন দিতে হতো। তো এইভাবে হচ্ছে তোমার হচ্ছে পয়সা বরবাদ করতো, আর হচ্ছে নিজেদের এই চান করবে, এই করবে, ওই করবে, সেই করবে, একে ওকে নিয়ে, বুঝতেই পারছো, ডিটেলসে বলছি না। তো এই সবাই হচ্ছে মজা দিনরাত করে বেড়াতো, আর দেশের কি হচ্ছে তাই নিয়ে কোনো চিন্তা ছিল না। এইভাবে হচ্ছে এরা পয়সা ওড়াতো, আর এইভাবে পয়সা ওড়াতো, ঠিক আছে। কিন্তু পয়সা ওড়াতো ঠিকই, তো পয়সা আসতো কোথা দিয়ে, এটা হচ্ছে আর একটা ব্যাপার। পয়সা ওড়াচ্ছে, পয়সা আসছে কোথা দিয়ে। কৃষিভিত্তিক, তৎকালীন সময় কৃষিভিত্তিক, এবং হচ্ছে শিল্পও ধীরে ধীরে হচ্ছে এরকম হচ্ছে সমাজ ছিল। আর সমাজ তখনকার ফরাসি বিপ্লবের ওই সময়কার হচ্ছে সমাজ 3টে ভাগে বিভক্ত ছিল, ঠিক আছে। স্টেট বলা হতো, দেখবে বইতে লেখা রয়েছে, বিভিন্ন স্টেট রয়েছে, সে ডিটেলসে কতটা লেখা রয়েছে কোন বইয়ে, এখন তো বইও সব আলাদা আলাদা হয়ে যায়। তো 3টে স্টেট ছিল, ঠিক আছে। একটা হচ্ছে ফার্স্ট স্টেট, দ্বিতীয় স্টেট এবং হচ্ছে থার্ড স্টেট বা তৃতীয় স্টেট।
প্রথম স্টেটে থাকতো হচ্ছে যাজকরা, ঠিক আছে। এই যাজক বলতে ওই পাদ্রি কিংবা বিশপ, ওই যারা পুজো আচা করতে হচ্ছে, পুজো আচা বলতে যে এরম না, মানে চার্চে থেকে যারা চার্চ বলতে চার্চ হচ্ছে গির্জে, বাংলায় গির্জে যাকে বলে, সেই গির্জে থেকে যারা পুজো করতো তাদের হচ্ছে যাজক বলা হতো। তারপরে ছিল হচ্ছে অভিজাত, সেকেন্ড স্টেটে থাকতো এরা। এর মধ্যে কারা ছিল? উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মচারীরা, অর্থাৎ হচ্ছে মন্ত্রী বলো কিংবা হচ্ছে এখন মানে বর্তমান সমাজে আইএস আইপিএস এরাও কিংবা হচ্ছে আইএফএস এইসব অফিসাররা যারা ছিল তারা হচ্ছে এইখানে, অর্থাৎ হচ্ছে তৎকালীন সময় মন্ত্রী বিভিন্ন উচ্চ পদে যারা থাকতো তারা হচ্ছে এই দ্বিতীয় স্টেটে। আর হচ্ছে তৃতীয় স্টেটে থাকতো হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষদের মধ্যে কারা পড়তো? থাকতো হচ্ছে বুর্জোয়া, থাকতো কৃষক, থাকতো দোকানদার, থাকতো আইনজীবী, থাকতো ডাক্তার, শিক্ষক, শিল্পী প্রভৃতিরা থাকতো হচ্ছে এই তৃতীয় স্টেটের মধ্যে। তো তাহলে তিনটে স্টেট সমাজের, তো তিনটে স্টেটে তিন রকম মানুষ থাকতে, তো তাহলে সমস্যা কোথায়? সমস্যা এখানেই, এই যে তৃতীয় স্টেটের মানুষজনেরা রয়েছে, একটা দেশ চালানোর জন্য প্রয়োজন হচ্ছে করের, প্রয়োজন হচ্ছে টাকা। এই যে এত কিছু বিলাসিতা করছে, এত কিছু হচ্ছে পয়সা ওড়াচ্ছে, এত কিছু করছে, রানীদের হচ্ছে জিনিসপত্র কিনছে, তারপরে হচ্ছে রাজপ্রসাদ বানাচ্ছে, কি ভারসাই রাজপ্রসাদ বানাচ্ছে, সেখানে ডাকছে, সেগুলো খরচা আসতো। এই খরচা কোথা দিয়ে আসতো? এই খরচা আসতো হচ্ছে তৃতীয় স্টেটের মানুষেরা দিত ট্যাক্স, সব থেকে বেশি ট্যাক্স হচ্ছে এরা দিত। আর এই প্রথম দুই স্টেটে মানুষজনেরা এরা কোনো ট্যাক্স দিত না। ট্যাক্স বলতে কি, ট্যাক্স পে করতো না, কিছু হচ্ছে অনুদান দিত, চাইলে আবার দিতে পারতো, না চাইলে যদি বলতো যে না আমার দেওয়ার ইচ্ছা নেই তো দিতে পারতো না, এরকম টাইপের হচ্ছে একটা ওদের একটা অনুদানের ব্যাপার ছিল। কিন্তু এই দেশ চালানোর জন্য সমস্ত টাকা পয়সা শোষণ করা হতো এই তৃতীয় স্টেটের মানুষদের কাছ থেকে। স্বাভাবিক ব্যাপার, এই তৃতীয় স্টেটের মানুষদেরকে অত্যাচারিত করতো, অত্যাচার হতো। আবার এই দুই শ্রেণীও এদের ওপর থেকে বিভিন্ন ট্যাক্স নিত, রাজা নিচ্ছে প্লাস হচ্ছে এরাও হচ্ছে নিত। তার মধ্যে কি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাবার দাবারের জিনিসের জন্য এদেরকে ট্যাক্স দিতে হতো। রাস্তা ফাস্তা তৈরি হলে দেশের কাজে, সেটাতেও হচ্ছে এদেরকে বেগার শ্রম দিতে হচ্ছে, তার জন্য কোনো পয়সা দিতে হতো না। এই সব হচ্ছে বিভিন্ন শোষণ এদের ওপর হতো, এবং এরা ধীরে ধীরে ক্ষুব্ধ হতে লাগলো, রাগ জমতে থাকলো। এমনকি এই যে ভারসাই রাজপ্রসাদ, এটা প্রচুর একটা বিলাসবহুল রাজপ্রসাদ, মানে দেখলে হচ্ছে প্রচুর মানে হেভি। রাজা ডাকতো আও কাবি হাভেলি পে, অনেকেই ডাকতো আও কাবি হাভেলি পে, হাভেলি দেখাতো। যখন এই সাধারণ মানুষ, তৃতীয় স্টেটের মানুষেরা রেগে গেল, চলো কাবি হাভেলি পে, এরা গেল এই হাভেলিতে এবং ইট খুলে নিল, হাভেলি পেটালো, আর শেষে কী করলো? রাজাকেই মেরে দিল, দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো। অর্থাৎ এই যে বিদ্রোহ করছে, এই যে সাধারণ মানুষ বিদ্রোহ করছে, এটা সকল হচ্ছে তৃতীয় স্টেটের মানুষেরা বিদ্রোহ করছে। কারণ কি, এই যে রাজা এত কিছু বিলাসবহুলতা করছিল, তার জন্য কি দেশের অর্থনীতি ভেঙে পড়ছিল, সব কিছু হচ্ছিল, আর সেই সব অর্থনীতির চাপ নেওয়া হতো, এই সব অর্থনীতি ট্যাক্স ফ্যাক্স নেওয়া হতো এই তৃতীয় স্টেটের মানুষদের থেকে। আর বেশিরভাগ রাজ্যের যে একটা দেশের কি কৃষি সম্পন্ন দেশ হলে তখন কি বেশিরভাগ যেই সকল জমি ফমি ছিল, সেই সব কিছু জমি ফমি ছিল হচ্ছে এদের ওপর, এদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতো, আর হচ্ছে শোষণ করা হতো এদের থেকে, তৃতীয় স্টেটের মানুষের থেকে। আর শুধুই কি এই দুটো কি কারণ ছিল? এই দুটো কারণের জন্যই কি বিদ্রোহ হয়ে গেল? না, হয়েছিল কি আরও একটা কারণ, সেটা হচ্ছে ফরাসি সম্রাট, ফরাসি রাজা এর আগে, এই ফরাসি বিপ্লবের আগে বিভিন্ন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল। এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আবার হচ্ছে বেশিরভাগ যুদ্ধে জিততেও পারেনি, হেরে গেছে। আর হেরে গেলে কি, যখন ইতিহাস খুলে দেখো, হেরে গেলে যুদ্ধে কি করতে হতো, যে এই হারের পরিণাম তোমাকে হচ্ছে দিতে হতো অর্থ দিয়ে এবং হচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে। তো এই হারের পরিণাম বিভিন্ন অর্থ দিয়ে, কি বলবো, অর্থ দিয়ে হচ্ছে মেকআপ করতে হতো। যে হেরে গেছে, এই যে ভারতের বিভিন্ন যুদ্ধগুলো দেখলে তোমরা দেখতে পাবে যে ব্রিটিশদের সঙ্গে যেই সকল ভারতীয় রাজাদের যুদ্ধ হচ্ছে কিংবা হচ্ছে আঞ্চলিক শক্তিগুলোর যুদ্ধ হচ্ছিল, আঞ্চলিক শক্তিগুলো হেরে গেলে একটা টাকা পে করতে হতো, যে হেরে গেছে এই ক্ষয়ক্ষতির বিনিময়ে তোমাকে এত কিছু দিতে হবে। তো এরকম ফ্রান্স বিভিন্ন যুদ্ধ হচ্ছে নাক গলাতে গেছে, নাক কেটে গেছে, সেই যুদ্ধে বিভিন্ন টাকা পেমেন্ট করার
দাবি মানে দায়ভার চাপিয়ে দিয়েছিল হচ্ছে এই ফ্রান্সকে, এবং ফ্রান্স এই টাকা পেমেন্ট করছিল। আর টাকা তাহলে আসবে কোথা দিয়ে? আসছিল হচ্ছে এই তৃতীয় স্টেটের মানুষের থেকে শোষণ করে। এই দুটো শ্রেণীর মানুষেরা তো কোনো পে করছিলই না, টাকা পয়সা দিচ্ছে না, এদের ওপর থেকে শোষণ করছিল এবং হচ্ছে বিভিন্ন দেশকে টাকা দিচ্ছিল। আর এর ফলে কি এই সকল মানুষেরা একেই হচ্ছে গরিব, আরও গরিব হয়ে যাচ্ছে এবং অর্থ সংকট দেখা দিচ্ছে, তাদের দিন দুর্দশা আরও বাড়ছে, এই প্রতি হচ্ছে সম্রাটের ওপর রাগ হচ্ছে। এরপর কি এইগুলো বাদে স্বজন পোষণ হচ্ছে সীমাহীন অনাচার দুর্নীতি, এই দুটো শ্রেণী এরা হচ্ছে স্বজন পোষণ করতো, মানে নিজের লোকেদের হচ্ছে কাজকর্ম দিত কিংবা হচ্ছে বিভিন্ন দুর্নীতি করতো। দুর্নীতির দায়ভার আবার কাদের ওপর পড়তো? দুর্নীতি করে টাকা পয়সা মারতো। কিন্তু আবার এই তৃতীয় স্টেটের মানুষদের, এরা যে দুর্নীতি করে টাকা পয়সা মেরে নিচ্ছে, তার দায়ভারও চোকাতে হচ্ছে এই সাধারণ মানুষদের, তৃতীয় স্টেটের মানুষদের। অর্থাৎ কি এদের ওপর যত সমাজের চাপটা হচ্ছে, যে যা কিছু 2 নম্বরই করলে এদের ওপর থেকে শুধু ট্যাক্সের নামে হচ্ছে সব কিছু নিয়ে মেকআপ করা হচ্ছে। তো কি এর জন্য এরা হচ্ছে আরও রেগে যেতে থাকলো, যে তাদের ওপর আরও মানে ক্ষুব্ধ হতে থাকলো। তারপর কি যুদ্ধ হলে কিংবা হচ্ছে এসব ক্ষুব্ধ হচ্ছে, ঠিক আছে, এরপরে হচ্ছে খাদ্যের মূল্য বৃদ্ধি হলো চারিদিকে। কারণ কি দুর্ভিক্ষ তখন হচ্ছে দেখা গেছিলো, যার জন্য হচ্ছে ফসল মারা যাচ্ছিল। এছাড়া ওই যুদ্ধ ফুদ্ধের জন্য যখন হচ্ছে টাকা পয়সা দিতে হচ্ছে, তখন হচ্ছে খাদ্যের দাম অটোমেটিক স্বাভাবিকভাবে বেড়ে যায়। এটা হচ্ছে মানে কি বলবো, এটা হচ্ছে ইকোনমিক্স পড়তে গেলে দেখতে হবে, কিন্তু এখানে এখন টোটালটা ব্যাখ্যা করছি না। যে যেমন যুদ্ধ ফুদ্ধ হলে সব কিছু টাকা পয়সা সব কিছু ওইদিকে তো যাচ্ছে, চাষবাস ঠিকঠাক হচ্ছে না, খাদ্য বস্তুর দাম বেড়ে যায়, বিভিন্ন দেশ থেকে কিছু নিয়ে আসতে পারছে না, তো এই জন্য হচ্ছে খাদ্যের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। ঠিক আছে, খাদ্যের আর চারিদিকে বিভিন্ন জিনিসপত্র, জামা কাপড় সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। এর জন্য ক্ষুব্ধ হচ্ছে, এই চাপ পড়ছে কোথা দিয়ে? তৃতীয় শ্রেণীর মানুষেরা। একে তো ট্যাক্স দিতে হচ্ছে, তারপরে হচ্ছে খাদ্য পাওয়া যাচ্ছে না, পাউরুটি। আমরা তো রুটি খাই সাধারণত, কিন্তু রুটি ভাত খাই, তো এরা হচ্ছে বেশিরভাগ পাউরুটি খেত। ঠিক আছে, পাউরুটি এখনও খায়, খেত না এখনও খায়। ও দেখবে একটুখানি জেলি ফেলি লাগিয়ে তোমাদের খেয়েটে হচ্ছে অফিসে চলে যায়, তো আমাদের তো রুটি ভাত খেয়ে যায়। তো যাই হোক, এই পাউরুটির দাম বিভৎস পরিমাণে বৃদ্ধি হতে লাগলো এবং পাউরুটি পাওয়া যাচ্ছিল না, এরকম অবস্থা হয়ে যায়। খাদ্য যখন পাবে না, তখনও হচ্ছে সাধারণ মানুষের রাগ কোথায় যাচ্ছে? এদের উপরেই অত্যাচার করা হচ্ছে, এরাই খাবার কিনতে পারছে না, খাবার পাচ্ছে না, এই দুজনও অত্যাচার করছে, সবাই হচ্ছে এদের হচ্ছে আরও রাগ বাড়তে লাগলো। তারপরে কি, তারপরে যেটা হলো, এত কিছু রাগ মিলিয়ে উঠে খুব জমতে একদিন ফেটে গেল। ফাটলো কী রূপে? এই ফরাসি বিপ্লব রূপে। কবে? 1789-এ। এই সব রাগ জমতে এই তৃতীয় শ্রেণীর এরাই হচ্ছে বিদ্রোহটা করলো। ঠিক আছে, এই তৃতীয় স্টেটের মানুষেরাই বিদ্রোহটা করলো। কারণ কি, যত কিছু অত্যাচার সব এদের ওপর, নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর ট্যাক্স, বিভিন্ন ধরনের ট্যাক্স, খাবার দাবার জামা কাপড় যা পড়ছে সবেতে ট্যাক্স, আর এদের ওপর ছাড়। জমি এদের কাছে কম আছে, কিন্তু ট্যাক্স এদের থেকেই নিচ্ছে। এরা হচ্ছে দুর্নীতি করছে, ট্যাক্স এদের থেকে নিচ্ছে। রাজা হচ্ছে পুরো হচ্ছে মজা করছে, ট্যাক্স এদের থেকে নিচ্ছে। এদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দেয়ালে পিঠ থেকে গেছিলো। তো তাই জন্য কি এরা বিদ্রোহ করতে বাধ্য হলো এবং এরা বিদ্রোহ করলো। আর সেই বিদ্রোহই ফরাসি বিপ্লব নামে পরিচিত। এই হচ্ছে ফরাসি বিপ্লবের টোটাল একটা কনসেপ্ট। তো এইটাই তোমাদের হচ্ছে মেন কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার করা প্রথমে দরকার। এটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হলো, এখানেই শেষ নয়। এরপর হচ্ছে এই ইতিহাসটা বিভিন্ন যে কি আর কারণ ছিল, কি মানে কিভাবে হচ্ছে অ্যাটাকটা হলো, কখন গেল মানুষেরা, কোন দার্শনিক এদের হচ্ছে সাপোর্টে দাঁড়িয়েছিল, কারা কি করেছিল, তো টোটাল ইতিহাসটা এবার হচ্ছে রয়েছে। সেইগুলো এবার স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা এগোবো। তো ফার্স্টে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিলাম, ফরাসি বিপ্লবটা আসলে কি, কেন এটা হলো বা কি কারণে স্প্রেড করলো, কবে স্প্রেড করলো সেটা দেখে নিলাম। এরপর হচ্ছে ডিটেলস হিস্ট্রিটা আমরা একের পর এক হচ্ছে দেখবো। ঠিক আছে, চলো। টোটাল কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর এবার তোমাদের টেক্সট বই অনুযায়ী কতটা তোমাদেরকে দেয়া রয়েছে সেইগুলো এবার হচ্ছে আলোচনা করা যাক, কতটা ডিটেলস এখানে লেখা রয়েছে। কারণ হচ্ছে আমি যদি বলতে যাই তো 3-4 ঘন্টা ফরাসি বিপ্লব নিয়ে বলে যাবো আর এক্সেস অনেক কিছু বলে দেবো। তো তাই জন্য কি টেক্সট বইটা ফলো করলে এর বাইরে তোমাদের কোশ্চেন আসবে না। তো টেক্সট বই অনুযায়ী এবার দেখা যাক এই বিপ্লবের সম্পর্কে তোমাদের কি করা রয়েছে, কি বলা রয়েছে। ওকে, তো এখানে বলা হচ্ছে আধুনিক সভ্যতার যাত্রাপথে গুরুত্বপূর্ণ মোড় ছিল এই ফরাসি বিপ্লব। একদম
এতে স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। আধুনিক সভ্যতার যাত্রাপথে গুরুত্বপূর্ণ মোড়, হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হচ্ছে এই ফরাসি বিপ্লব। কারণ কি, এর আগে রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র শেষ হয়ে যাচ্ছে, অবসান ঘটছে এবং হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে, তাই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টার্নিং মোড়। ওকে, তো এই হচ্ছে বলা হচ্ছে। আর এর মধ্যে দিয়ে কী হয়, এই বিপ্লবের মধ্যে দিয়ে স্বাধীনতা, সাম্য এবং মৈত্রের আদর্শ প্রতিষ্ঠা হয়। স্বাধীনতা মানে জানো, স্বাধীনতা, সাম্য হচ্ছে সমানতা এবং মৈত্র হচ্ছে সকলে মিলেমিশে থাকার এক ঐতিহ্য এই বিপ্লবের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা হচ্ছে। অর্থাৎ রাজতন্ত্র শেষ হয়ে যাচ্ছে, গণতন্ত্র মানে সকলের সমান অধিকার। গণতন্ত্র সমান অধিকারে বলতে গেলে কী কী বলা হয়, স্বাধীনতা, প্রত্যেকটা মানুষের সাম্য, প্রত্যেক সকলের সমান এবং হচ্ছে মৈত্র, একসঙ্গে মিলেমিশে থাকার অধিকার এই বিপ্লবের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা হচ্ছে, যেটা রাজতন্ত্রের সময় কখনোই ছিল না। ঠিক আছে, আর কি বলা হচ্ছে, ফরাসি বিপ্লবের আগে এটি ছিল একটি রাজতান্ত্রিক কারাগার এবং ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। অর্থাৎ ফরাসি বিপ্লবের আগের সময়, ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে তো গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে, এর আগের সময় কী ছিল, এটা ছিল হচ্ছে রাজনৈতিক একটি কারাগার। অর্থাৎ রাজার ইচ্ছেই সব, মানে রাজনৈতিক ক্ষমতা নিয়ে একটা জনগণকে একটা কারাগারের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিল, রাজার ইচ্ছেই সব। তো সকল ক্ষমতার মূল উৎস রাজা, প্রজাদের কোনো কিছু কথা ভাবা হতো না। তাই জন্য বলছে রাজনৈতিক একটা কারাগার। কারাগার যেমন জেলখানায়, ঠিক হচ্ছে জেলখানার মতনই করে রাখা দেওয়া হয়েছিল গোটা ফরাসি ফ্রান্সটাকে। এবং এই জেলখানার মালিক কে ছিল, জেলখানার মালিক ছিল হচ্ছে রাজা। আর একটা ভ্রান্ত অর্থনীতি জাদুঘর, অর্থাৎ ভ্রান্ত অর্থনীতি, ভুলভাল অর্থনীতি, যেখানে সবার থেকে সমানভাবে ট্যাক্স নেওয়া হচ্ছে না, কিছু মানুষের থেকে খালি শোষণ করে টাকা পয়সা নিচ্ছে এবং কিছু মানুষ ভোগ করে যাচ্ছে, দুর্নীতি করছে। তাই জন্য এটাকে ভ্রান্ত অর্থনীতি বলা হচ্ছে। তো এইটা নিয়ে ডিটেলস ব্যাখ্যাও আছে, ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কেন বলা হয় সেটা নিয়ে আলাদা ক্লাস করবো। যদি তোমাদের এই প্রশ্নটা এসে থাকে কেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয়, তাহলে এটা ডিটেলস আমি বলে দেবো। তো যদি না হয় তো পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই জানতে পারবে। ঠিক আছে, থাকলে তোমাদের আমি আছি, তোমাদের চিন্তা করার কিছু নেই, সব বলে দেবো। এই ফ্রান্সে মানে হচ্ছে বিপ্লব হওয়ার আগে, ফরাসি বিপ্লব হওয়ার আগে এই রাজারা যখন ছিল সেখানে কিন্তু কর ব্যবস্থায় বৈষম্য ছিল। কর ব্যবস্থায় বৈষম্য বল মানে সকলের থেকে সমান কর নেওয়া হতো না। কিছু মানুষ হচ্ছে বেশি কর দিত, কর বলতে ট্যাক্স, কিছু মানুষ বেশি ট্যাক্স দিত, কিছু মানুষ কম ট্যাক্স দিচ্ছে। ঠিক আছে, আমরাও প্রত্যেকে এখন ট্যাক্স দিচ্ছি, প্রত্যেকে ট্যাক্স দেয়। তুমি যদি যেই বিস্কুটের প্যাকেট কিনে খাও কিংবা হচ্ছে ইচ্ছে হলে লেস, চকলেট যাই খাও না কেন, সবের জন্যই আমরা কিন্তু ট্যাক্স পে করি। আমরা জেনে না জেনে ট্যাক্স আমরা পে করি। তো সেরকমই এখন হচ্ছে আমরা সকলে সমান ট্যাক্স পে করি। এটা আমাদের ভারতের কথা বলছি, ফ্রান্সেও এখন সকলে সমান ট্যাক্স পে করে। কিন্তু যখন এই রাজারা ছিল তখন কিন্তু সকলে সমান ট্যাক্স পে করতো না। করের বা ট্যাক্সের ছিল বৈষম্য, কিছু মানুষ বেশি ট্যাক্স পে করতো, কিছু মানুষ কম। ওকে, রাজা ছিল স্বৈরাচারী, অর্থাৎ হচ্ছে অত্যাচারী, শোষণ করতো জনগণের ওপর, তাই জন্য স্বৈরাচারী বলা হচ্ছে। ত্রুটিপূর্ণ অর্থনীতি ছিল, অর্থাৎ সকলের থেকে সমান ট্যাক্স নেওয়া হচ্ছে না, এটার থেকে বোঝা যাচ্ছে ত্রুটিপূর্ণ অর্থনীতি, কারো থেকে বেশি শোষণ করা হচ্ছে, কারোর থেকে কম, কাউকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কারোর থেকে সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হচ্ছে, তাই জন্য ত্রুটিপূর্ণ অর্থনীতি। সামাজিক ক্ষমতার বৈষম্য, সকলকে সমান অধিকার না দেওয়াটা হচ্ছে সামাজিক ক্ষমতার বৈষম্য, সকলকে সমান অধিকার দেওয়া হচ্ছে না। এই সব কিছু ছিল হচ্ছে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে। সম্পদ বন্টনের হচ্ছে বিভেদ ছিল, অর্থাৎ সম্পদ বন্টনের বিভেদ বলতে একটু আগে যেটা বললাম যে 3টে স্টেট ছিল, প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট এবং তৃতীয় স্টেট। তৃতীয় স্টেটের মানুষজনেরা সব থেকে কম সম্পত্তি পেত, বেশিরভাগ 90% সম্পত্তি ওই দুটো স্টেটের মানুষেরা ভোগ করতো, তারা আবার করও দিত না। করও হচ্ছে এই তৃতীয় স্টেটের মানুষদের থেকে শোষণ করাতো। এই সব কিছু যে হচ্ছে বৈষম্য, স্বৈরাচার, অর্থনীতিতে হচ্ছে ভাঙন, তারপরে হচ্ছে ক্ষমতায় বৈষম্য, এই সকলের বিরুদ্ধে কি হয়, দার্শনিকরা লেখা শুরু করে। ঠিক আছে, দার্শনিকরা লেখা শুরু করে। তৎকালীন দার্শনিক কয়েকজনের নাম হচ্ছে লক, রুশো, মন্তেস্কো, এই নামগুলো বইতে পাবে, এর পরবর্তী সময় পাবে। এই সকল দার্শনিকরা লেখা শুরু করে। লেখা বলতে যে রাজা কীভাবে শোষণ করছে, রাজার বিরুদ্ধে এই সকল লেখকরা, এই সকল দার্শনিক লেখকেরা লেখে এবং সেই লেখাগুলো পড়েই জনগণ জাগরিত হয়, ফ্রান্সের জনগণ জাগরিত হয় এবং তাদের মনে এই
ক্ষোভ জন্মাতে থাকে যে এই রাজতন্ত্রকে উৎখাত করে ফেলে দিতে হবে। অর্থাৎ এই বিপ্লবের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিচ্ছে হচ্ছে এই দার্শনিকরা। কারা লেখালেখি শুরু করছে এই সব কিছু সমস্যাগুলোর ব্যাপারে? দার্শনিকরা। ঠিক আছে, সেটাকেই জনগণ পড়ছে। এবং রাজার প্রতীক বাস্তিল দুর্গকেও, এই বিপ্লবের মধ্যে দিয়ে রাজার প্রতীক বাস্তিল দুর্গকেও ধ্বংস করে এবং এই বিপ্লবের আদর্শ ইউরোপ তথা গোটা বিশ্বকে প্রভাবিত করে। বাস্তিল দুর্গ তোমাদেরকে বললাম যে বাস্তিল দুর্গকে ভেঙে দেওয়া হয়, ভেঙে দিয়ে সেখানে যারা বন্দী ছিল তাদেরকে উদ্ধার করা হয়। আর বাস্তিল দুর্গকে কেন ভেঙে দেওয়া হয়? বাস্তিল দুর্গ ছিল হচ্ছে এই যে শাসন করে সকলকে জেলে রাখতো, এই বাস্তিল দুর্গ ছিল এই যে স্বৈরাচারী রাজার প্রতীক, ফ্রান্সের স্বৈরাচারী রাজার প্রতীক ছিল হচ্ছে বাস্তিল দুর্গ। ওখানের মধ্যে শাস্তি দিয়ে সব কিছু সবাইকে রাখা হতো। তাই জন্য হচ্ছে এই বাস্তিল দুর্গকে ভাঙার মধ্যে দিয়ে একটা মেসেজ পৌঁছে দিতে চাইলো যে বাস্তিল দুর্গের পতন হলো, বাস্তিল দুর্গ ভেঙে গেল, আজ থেকে স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটলো। তো এই মেসেজটা গোটা বিশ্বকে প্রভাবিত করেছিল। আর বাস্তিল দুর্গ আরেকটা জিনিস তোমাদেরকে বইতে লেখানে একটু বলে দিই, বাস্তিল দুর্গের ভাঙা ভাঙা ইঁটগুলোকে নিয়ে গিয়ে দোকানে বিক্রি করা হয়েছিল, যে এটা কী বলে সিম্বল হিসেবে যে এই দুর্গকে ভেঙে দেওয়া হলো এবং রাজতন্ত্রের অবসান হলো। তো এই হয়েছিল এই বাস্তিল দুর্গের ব্যাপার। রাজার ক্ষমতার প্রতীক বাস্তিল দুর্গকে এইভাবে ধ্বংস করা হয়েছিল। তো আর একটা জিনিস এখানে দেখা যাক, ফরাসি রাজা চতুর্দশ লুই, আগের দিকটা দেখছি বিপ্লবের আগে, ফরাসি রাজা চতুর্দশ লুই রাজতন্ত্রকে এক রাজনৈতিক কারাগারে রূপান্তরিত করেছিল। চতুর্দশ, এই রাজাকে লুই বলা হয়, লুই। ঠিক আছে, রাজা লুই, চতুর্দশ লুই এটা রাজনৈতিক কারাগারে হচ্ছে গোটা সাম্রাজ্যকে রূপান্তরিত করে দিয়েছিল। শাসন, আইন, বিচার সব বিভাগ সম্পূর্ণভাবে নিজের আন্ডারে রাখতো। ঠিক আছে, এ বলতো এ যেটা করবে সেটাই শাসন, সেটাই আইন, এবং হচ্ছে বিচারও নিজেই করতো, যাকে যা ইচ্ছে করে দেওয়া, কোনো কিছু নিয়ম শৃঙ্খল অনুযায়ী যে একটা আইনের বই বা কিছু এরকম সবার সঙ্গে মিশে যে একটা ব্যবস্থা নেওয়া হলে সেই সব কিছু না, যা করবে নিজেই সব কিছু করতো, নিজের নিয়ন্ত্রণাধীন রেখে দিয়েছিল। এনার পরবর্তী দুই রাজা অর্থাৎ চতুর্দশের পরে হচ্ছে পঞ্চদশ এবং হচ্ছে ষোড়শ লুই, যাকে হচ্ছে হত্যা করা হবে বিপ্লবের সময়, এরাও এই ধারাকেই অব্যাহত রাখলো। অর্থাৎ তারাই আইন, তারাই শাসন, তারাই সব কিছু কন্ট্রোল করবে। এবং চতুর্দশ লুই তো বলেও দেয় আমি রাষ্ট্র, রাষ্ট্র বলে আলাদা কিছু না, আমি রাষ্ট্র, আমি সব কিছু, এরকম হচ্ছে ব্যাপার। রাজা কোনো রকম প্রজাদের প্রতি কোনো কর্তব্য পালন করেনি। এই যে রাজা যে বলছে আমি রাষ্ট্র, আমি সব কিছু, এরা কোনোভাবে, ফ্রান্সের জনগণ কেন ক্ষুব্ধ হলো, জনগণ ক্ষুব্ধ হয়ে কেন বাস্তিল দুর্গ ভেঙে দিল, কেন হচ্ছে রাজাকে ফাঁসিতে চালিয়ে দিল, তো রাজাকে খুন করে দিল, কেন? রাগ তো থাকবেই। তো রাজা বলছে আমি রাষ্ট্র, প্রজার কথা কোনো ভালোর দিক কিছু করা হচ্ছে না, প্রজাদের প্রতি কোনো কর্তব্য এরা পালন করেনি। রাজকর্মচারীদের অনাচার, রাজকর্মচারীর আন্ডারে যারা ছিল তারা হচ্ছে বিভিন্ন ধরনের অনাচার করতো, বিভিন্ন ধরনের দুর্নীতি করতো এবং স্বজন পোষণ করতো, শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে পঙ্গু করে দিয়েছিল। রাজার বিলাসবহুল ছিল, সেটা হচ্ছে আগেই দেখলাম, তো হচ্ছে বিলাসিতা করার জন্য বহু অর্থ খরচা করতো। আর এইদিকে ও তো নিজে মজা করে যেত রাজা, আর এইদিকে কি রাজকর্মচারীরা বিভিন্ন অনাচার দুর্নীতি তৃতীয় স্টেটের মানুষের সঙ্গে করছে, যার ফলে শাসন ব্যবস্থা পঙ্গু হয়ে যাচ্ছে। এবং এক শ্রেণীর মানুষ, যেই শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে সব থেকে বেশি মানুষ ছিল, এবং তারা এই সাম্রাজ্যের প্রতি ক্ষুব্ধ হচ্ছে। ঠিক আছে, ফ্রান্সের আইনবিধি ছিল অত্যন্ত জটিল আর ত্রুটিপূর্ণ। যে আইন কেমন হয়, সকলের জন্য সমান আইন, যে সে একজন গরিব হোক বড়লোক হোক, এই আইন হচ্ছে সকলের জন্য সমান। কিন্তু ফ্রান্সের এই ফরাসি বিপ্লবের আগে পর্যন্ত আইন কোনো হচ্ছে সবার জন্য সমান ছিল না, ছিল হচ্ছে বিভিন্ন জটিল এবং ত্রুটিপূর্ণ যাতে খুঁত রয়েছে আইনে। ঠিক আছে, সারা দেশে একই রকম আইন প্রচলিত ছিল না, সকল মানুষ তো দূরের কথা, সারা দেশেই একই রকম আইন প্রচলিত ছিল না। প্রায় 400 রকম আইন চালু ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রায় 400 রকম আইন চালু ছিল। ঠিক আছে, এবং রাজা ছিলেন লোক্স রেক্স বা সাক্ষাৎ আইন। লোক্স রেক্স হচ্ছে ফরাসি একটা শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সাক্ষাৎ আইন, রাজাই হলো সাক্ষাৎ আইন। তো এখানে ফরাসি ওয়ার্ড হচ্ছে ইংলিশ ওয়ার্ডের থেকে আলাদা,
কিন্তু যদি তোমরা লেখা দেখো যে ফরাসি এবিসিডি যেমন ইংলিশে এবিসিডি হয়, ফরাসিতেও এবিসিডি হয়। আর এবিসিডিকে তোমার হচ্ছে ফরাসিতে ওই বলা হয় হচ্ছে আবেসিডে আবজে আজিজেকে লেমন ওপি কিউআর আসতি ইউভে দুলভে ইক্স ইগ্রাত জ্যাট। তো এই হচ্ছে মানে ফরাসিতে হচ্ছে এবিসিডিকে এরম বলে, তো সেই হিসেবে উচ্চারণগুলো হয়, ঠিক আছে। আর লোকস রেক্স অর্থাৎ কথার অর্থ হলো হচ্ছে সাক্ষাৎ আইন, ঠিক আছে। তো বানানগুলো খেয়াল রাখবে, পরীক্ষার খাতায় বানানটাই ঠিক লিখতে হয়, উচ্চারণ হচ্ছে একটু এদিক ওদিক হয়ে গেল তো ঠিক আছে। রাজাই নিজেকে বলতে হচ্ছে সাক্ষাৎ আইন। পঞ্চদশ লুই এটাও ঘোষণা করে দেন যে প্রজাদের শাসন করার প্রয়োজনীয় আইনগুলি স্বাধীনভাবে প্রণয়ন করার ক্ষমতা রয়েছে রাজার। অনেক সময় রাজার আদেশকেই আইন হিসেবেও ধরে নেওয়া হতো, অর্থাৎ তো বলছেই তো এরকমভাবে প্রত্যেকটা লুই আসছে নিজে নিজে কিছু হচ্ছে ফালতু কথা বলছে, বলে বলছে আমি আইন, তো সেটাই হচ্ছে এও করছে। এবং ষোড়শ লুই তো এটাও বলে দেয় যে বড় পাগলামো করে দেয় যে আমার ইচ্ছেই হলো আইন। যদি মানে রাজার ইচ্ছে করে যে প্রজাদেরকে উল্টো টাঙিয়ে হচ্ছে ঝালমুড়ি খাওয়ানো আইন, তো তাহলে বলবে যে রাজার ইচ্ছে হয়েছে তো তাহলে এটাই আইন। তো এরকম ব্যাপার ছিল। সরস্বতীতে এটাও বলে দিল যে রাজার ইচ্ছেই হলো আইন, তার ইচ্ছে যা করবে সেটাই হচ্ছে আইন। তো তার মানে কী পরিমাণ পাগল ছিল এটাও আশা করি বুঝতে পারছো। ফ্রান্সের বিচার ব্যবস্থা ছিল দুর্নীতিতে ভরা। কতটা দুর্নীতি দেখো তোমাদেরকে বলি, বেশিরভাগ বিচারকই ছিলেন অসৎ এবং দুর্নীতিগ্রস্ত। অভিজাতরা অর্থের বিনিময়ে পদ কিনতে পারতেন। মাইকের তারটা দ্বারাও ঠিক করে নি। যে বিচারক সে যদি অর্থের বিনিময়ে তার হচ্ছে অভিজ্ঞতার বদলে যদি অর্থের বিনিময়ে বিচারক হয়ে যেতে পারেন, তাহলে সে কিরমভাবে বিচার করবে সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। যে টাকা দিয়ে পদ কিনেছে, যোগ্যতার ভিত্তিতে না। তো সেরকমই ছিল, দুর্নীতি পুরো ভরে গেছিলো। সে টাকা দিয়ে তোমার হচ্ছে পদ কিনেছে, যে বেশি টাকা দেবে তাকে হচ্ছে সে হচ্ছে শাস্তি দেবে না, এরকমই ব্যাপার হয়ে গেছিলো। তো দুর্নীতিতে ভরা ছিল। এছাড়াও আবার বিচারক কিরমভাবে হতো, বংশ পরম্পরাতেও বিচারকরা নিযুক্ত হতো। অর্থাৎ যার বাবা বিচারক ছিলেন তার ছেলে আবার বিচারক। তো এইভাবে হচ্ছে এতটা পুরো হচ্ছে এরকমভাবে গোলমেলে একটা ছিল। যোগ্যতার ভিত্তিতে না হলে সঠিক বিচারক কখনো হতে পারে না। আর যারা হচ্ছে বংশ পরম্পরায় ছিল তারা কি নিজেদের স্বার্থ সিদ্ধিতেই বেশি মনোযোগ দিতেন, যে তাদের নিজেদের স্বার্থ কিভাবে সিদ্ধি হবে, যে নিজেদের স্বার্থ যেখানে রয়েছে সে তাকেই হচ্ছে সেই জায়গাতেই হচ্ছে বিচার করতেন এবং এমনভাবে বিচার করতেন যাতে নিজের স্বার্থটা পূর্ণ হয়। তো এইভাবে হচ্ছে বিচারক নিযুক্ত হয়েছিল। অর্থাৎ এরকমভাবে বিচারক যদি নিযুক্ত হয় তাহলে হচ্ছে সমাজ কীভাবে ভালোভাবে চলবে, সমাজের মানুষ কি ন্যায় বিচার পাবে সঠিকভাবে, তো কখনোই পাবে না। এই সবের ক্ষোভও মানুষের মধ্যে জমছিল। লেট দ্য ক্যাসে এইটা হচ্ছে একটা গ্রেপ্তারি পরোয়ানা, যাকে বলা তো লেট দ্য ক্যাসে, ঠিক আছে। এটা একটা ফরাসি ওয়ার্ড। এইটা হচ্ছে একটা গ্রেপ্তারি পরোয়ানা। এইটার মধ্যে দিয়ে কী হতো, এই গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে দিয়ে বিনা বিচারে কোনো নাগরিককে কারারুদ্ধ করে নেওয়া যেত। অর্থাৎ এই পরোয়ানা জারি করে যাকে ইচ্ছে হলো, কোনো একটা সাধারণ মানুষকে ইচ্ছে হলো যে ওকে আমি গ্রেপ্তার করবো, তার কোনো বিচার কিছু নেই, লেট দ্য ক্যাসে হচ্ছে তার উপরে চাপিয়ে দেওয়া হলো। এর ইয়েতে তাকে হচ্ছে সেই সাধারণ মানুষটাকে গ্রেপ্তার করে বাস্তিল দুর্গে রেখে দেওয়া হলো কিংবা জেলখানায় বন্দি করে দেওয়া হলো। তো এরকম হচ্ছে ছিল যে কোনো কিছু নিয়ম শৃঙ্খলার কোনো একটা সঠিক কোনো দিকই ছিল না। আবার শুধু এটাই নয়, লেট দ্য গ্রেস এর মধ্যে দিয়ে কী হতো, যে কোনো ব্যক্তিকে সে যত বড়ই গুরুতর অপরাধ করুক না কেন, সে চুরি করুক, ডাকাতি করুক কিংবা যাই কিছু করুক, সে হয়তো এদের কোনো একটা আত্মীয় কিংবা এদের উঁচু গোষ্ঠীর মধ্যে কিছু একটা কেউ হবে, তো তাকে লেট দ্য ক্যাসের মধ্যে দিয়ে বিনা শর্তে তাকে মুক্তি দিয়ে দেওয়া হতো। তার কোনো বিচার না করে তাকে মুক্তি দিয়ে দেওয়া হতো। তো এই ধরনের ছিল হচ্ছে বিচার কাঠামো। অর্থাৎ বুঝতেই পারছো বিচার কাঠামো এবার পঙ্গু হয়ে গেছিলো। এছাড়া বৈষম্যমূলক কর ব্যবস্থা, রাজ পরিবারের বিলাসিতা, ভ্রান্ত যুদ্ধনীতি এবং প্রশাসনিক খরচ বৃদ্ধি রাজকোষকে একবারে শূন্য করে দিয়েছিল। দেখো, বৈষম্যমূলক কর ব্যবস্থা, একটু আগেই আমরা দেখলাম যে কর প্রত্যেকটা মানুষের জন্য সমান ছিল না, ঠিক আছে। উঁচু শ্রেণী মানে প্রথম দুটো স্টেট, 3টে স্টেট রয়েছে, তার মধ্যে প্রথম দুটো স্টেট কর একদম দিত না, আর হচ্ছে তৃতীয় স্টেট তাদের থেকে জোর জুলুম করে কর নেওয়া হতো। তো অটোমেটিকভাবে তৃতীয় স্টেটের ওপর শোষণ হচ্ছে, তারা হচ্ছে রাগ করবে। তো এইটা হচ্ছে বৈষম্যমূলক কর ব্যবস্থা। রাজ পরিবারের বিলাসিতা হয়তো দেখলে তোমার হচ্ছে রানী 500 জন
সেবক নিয়ে ঘুরছে, তারপরে হচ্ছে রাজারাও বিলাসবহুলতা, তোমার হচ্ছে খুব বিলাসিতায় মত্ত থাকছে, পুরো হচ্ছে বিলাসিতা যেরম যেরমভাবে হয়। তারপর হচ্ছে ভ্রান্ত যুদ্ধনীতি। এক্ষুনি আমি তোমাদেরকে বলবো যে পাগলের মতন হচ্ছে বিভিন্ন যুদ্ধের মধ্যে ঢুকে যেত আর হচ্ছে হেরে যেত। তো এরকমভাবে সেই যুদ্ধে হেরে গেলে যুদ্ধের একটা খরচ, সেই খরচ হচ্ছে অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। তার মধ্যে প্রশাসনিক খরচ বৃদ্ধি, প্রশাসন যুদ্ধ করতে গেলে প্রশাসনের খরচ বৃদ্ধি হবে এবং দেশ চালাতে গেলে প্রশাসনিক খরচ বৃদ্ধি হবে, আর যার মধ্যে প্রশাসনিক কর্মচারীদের মধ্যেও দুর্নীতিতে ভরা ছিল। এই সব কিছু রাজকোষকে, মানে রাজ্যের যে তহবিল রাজকোষ, সেই রাজকোষকে সম্পূর্ণ শূন্য করে দিয়েছিল, একদম পুরো হচ্ছে শেষ করে দিয়েছিল। ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, ঠিক আছে, ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে তৎকালীন ফ্রান্সের এই ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। অর্থাৎ এই সব কিছু পরিস্থিতি দেখে একটা রাইটার, এই রাইটারদের লেখাটা তোমাদের হচ্ছে যত উঁচু ক্লাসে যাবে তত হচ্ছে এই রাইটারদের লেখা তোমাদেরকে দিতে হবে। ঐতিহাসিক তোমার হচ্ছে ব্রিটিশ অর্থনীতিবিদ, ঠিক আছে, তিনি একটা বই লিখেছে, তার নাম কি অ্যাডাম স্মিথ। তিনি একটা বই লিখছেন হচ্ছে ওয়েলথ অফ নেশন। সেই গ্রন্থে তিনি এই ফ্রান্সের তৎকালীন অবস্থাটাকে তিনি কি বলছে, ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলছেন, ঠিক আছে। এই কোডগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই কোডগুলো যত তোমরা হচ্ছে খাতার মধ্যে লিখতে পারবে প্রশ্নের মধ্যে, এইগুলো হচ্ছে খুব নম্বর ক্যারি করে, ঠিক আছে। এই কোডগুলো মনে রেখে তোমরা লিখলে তোমরা নম্বর নিশ্চিন্তে বেশি পাবে, ঠিক আছে। এইটা মনে রেখে দাও। কে বলেছে? অ্যাডাম স্মিথ। কোন বইতে? ওয়েলথ অফ নেশন গ্রন্থে। কি বলেছে? ভ্রান্ত অর্থনীতি জাদুঘর। কাকে? ফ্রান্সকে। কেন? এতক্ষণ তোমাদেরকে বললাম কেন। আর একটা জিনিস দেখো, মোট সম্পদ, ফ্রান্সের যেই মোট সম্পদ ছিল, সম্পদ বলতে সেই এলাকা, জমি, এই যে সম্পদ ছিল তার 95% মালিক ছিল কিন্তু হচ্ছে যাজক আর অভিজাতরা। যাজক অভিজাত বলতে কারা? ওই ফার্স্ট স্টেট, 3টে স্টেট ছিল সমাজে, ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, ঠিক আছে। এরা হচ্ছে যাজক আর অভিজাত। এদের কাছে 95% হচ্ছে অধিকার, মানে সাম্রাজ্যের 95%-এর অধিকার এদের কাছে ছিল। বাকি 5% ছিল হচ্ছে সাধারণ তৃতীয় স্টেটের মানুষের মধ্যে। তৃতীয় স্টেটের মানুষের মধ্যে কারা থাকতো? ডাক্তার, উকিল, ব্যবসায়ী, তোমার সাধারণ মানুষ, মিস্ত্রি, সমাজের বাকি সব। এই যাজক অভিজাত বাদে বাকি সবাই সমাজের বেশি অংশই, যাজক বলতে এই পাদ্রী, তোমার হচ্ছে যারা পুজো করে তারা, অভিজাত বলতে মানে কি বেশ বলবো, সাম্রাজ্যের উচ্চ পদস্থ কর্মচারী। এই দুজন বাদে বাকি সব, মানে একটা দেশ চলতে গেলে যে কজন রয়েছে বাকি সবাই রয়েছে হচ্ছে তৃতীয় স্টেটে, ঠিক আছে। এদের কাছে ছিল সম্পত্তি, টোটাল সম্পত্তি 95% হচ্ছে প্রথম দুটো স্টেটের কাছে, এদের কাছে। আর বাকি 5 দিলে 100 হয়, বাকি 5 ছিল হচ্ছে বাকি তৃতীয় স্টেট বা এই সকল সাধারণ মানুষের কাছে। কিন্তু আরেকটা ব্যাপার কি, এই বাকি সাধারণ মানুষেরা 95% রাজস্ব দিত। অর্থাৎ এরা 95% ভোগ করছে, দুটো স্টেটের মানুষ, তারা কোনো রাজস্ব দিচ্ছে না। আর এরা 5% ভোগ করছে, কিন্তু সম্পদের, মানে এরা 5% ভোগ করেও দেশের 95% রাজস্ব এরা দিচ্ছে। অর্থাৎ এদের পয়সায় দেশ চলছে, যাদেরকে কোনো কিছুই দেশ দিচ্ছে না, ঠিক আছে। তো স্বাভাবিক ব্যাপার, তাদের থেকে চালাচ্ছে, মানে তাদের উপর থেকে কীভাবে শোষণ করছে তোমরা বুঝতে পারছো। এই শোষণের পরিণামই ছিল হচ্ছে ফরাসি বিপ্লব। দেখো, অষ্টাদশ শতকে এবার হচ্ছে কেন অর্থনীতি, এইখানে যে বললাম তোমার হচ্ছে কী বেশ বলে ভ্রান্ত যুদ্ধনীতি। ভ্রান্ত যুদ্ধনীতি কী হয়েছিল সেটা তোমাদেরকে বলে দিই। অষ্টাদশ শতকের শেষ পর্বে এই অর্থনৈতিক সংকটটা দেখা যায়। তার আগে হচ্ছে বিভিন্ন যুদ্ধের মধ্যে ফ্রান্স পাগলের মতন ঢুকে গেছিল, যার পরিণাম হচ্ছে অর্থ সংকট দেখা দিয়েছিল। এবং অর্থ সংকটের ফলে মানুষজনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, খাওয়া দাওয়ার সব দাম বেড়েছে, এই জন্য মানুষের মাথা গরম হচ্ছে এবং তারা বিদ্রোহ করছে, আর হচ্ছে ফরাসি বিপ্লব হচ্ছে। তো কী যুদ্ধ ছিল? চতুর্দশ লুইয়ের আমলে স্পেনের উত্তরাধিকারী যুদ্ধ ছিল। এটা কবে? 1702 থেকে 1713 অবধি চলেছিল। স্পেনের উত্তরাধিকারী যুদ্ধ হচ্ছে, সেখানে হচ্ছে নাক গলিয়ে দিচ্ছে, নাক গলিয়ে হচ্ছে যুদ্ধের মধ্যে জড়াচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে। এতে কি হলো? দুর্বল হয়ে গেল। তারপরে হচ্ছে অর্থনীতি, যত যুদ্ধ হবে তত হচ্ছে অর্থনীতি ভেঙে পড়বে। যুদ্ধে প্রচুর খরচ হয়। এটা মাথা খাটিয়ে ভেবে দেখো যে কত অস্ত্র শস্ত্র, কত সৈন্য, কত টাকা খরচা হয়, প্রচুর টাকা খরচা হয়। তারপর হচ্ছে পঞ্চদশ লুইয়ের সময় কি হচ্ছে, অস্ট্রিয়ার উত্তরাধিকারের নিয়ে হচ্ছে সমস্যা চলছিল। সেখানে ফ্রান্স নাক গলিয়ে সেই যুদ্ধের মধ্যে
আবার কি এর পরিণামস্বরূপ প্রচুর অর্থ খরচা করে ফেলে, আর বেশিরভাগ যুদ্ধে ফ্রান্স হেরে যাচ্ছে। তো কি যে পাগলামি, নিজের দেশ সামলাতে পারছে না, যাচ্ছে যুদ্ধ করতে। কি আর হবে, যা হওয়ার তাই হচ্ছে। তারপর যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, এটা কবে 1756 থেকে 1773 অবধি হয়েছিল। এতেও ফ্রান্স নাক গলায়, নিজের দেশ অবস্থা খারাপ, নিজেকে পাগলের মতন হচ্ছে আমি রাজা আমি এই সব বলছে, দেশের মধ্যে গন্ডগোল ভেতরে, আর হচ্ছে অন্য জায়গায় যুদ্ধ করতে যাচ্ছে। ঠিক আছে, এই যুদ্ধের জন্য আবার অর্থ সংকট হয়, এদিকে দেশে অর্থনীতি নিয়ে টানাটানি, তো যুদ্ধ করতে যাচ্ছে। তারপর হচ্ছে সোরস লুইয়ের আমলে ইংল্যান্ডকে জব্দ করার লক্ষ্যে ফ্রান্স আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। এটা কবে? 1778। ঠিক আছে, এই চারটি যুদ্ধর মধ্যে, এই যে 4খানা যুদ্ধ হচ্ছে, এই 4টে যুদ্ধর মধ্যে ফ্রান্সে 400 কোটি লিভার খরচ হয়। আরে লিভার হচ্ছে একটা ওদের অর্থনৈতিক হিসাবে, আমাদের যেমন হাজার এরকম বলি, 2000 5000, তো সেরকম ওদের হচ্ছে লিভার। 400 কোটি লিভার খরচা হয়ে যাচ্ছে এই সকল যুদ্ধের মধ্যে। স্বাভাবিক ব্যাপার, এই সকল যুদ্ধের মধ্যে যখন খরচা পড়বে তো টান পড়বে হচ্ছে দেশের মধ্যে, আর দেশের মধ্যে যখন টান পড়বে তখন কি হচ্ছে, এই দুটো শ্রেণীকে তো ছেড়ে দিয়েছে, তৃতীয় শ্রেণীর মানুষ যারা হচ্ছে সম্পদের মোট 5 ভাগ ভোগ করে, তাদের থেকে শোষণ করা হচ্ছে। তাদের থেকে যখন শোষণ করবে, তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাচ্ছে, তখনই তারা এই ফরাসি বিপ্লব ঘটাচ্ছে। ঠিক আছে, এই সব কিছুর জন্য কি হচ্ছে, মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে। তাছাড়া হচ্ছে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ, স্বাস্থ্য, জনসেবা, এইসবের মধ্যেও হচ্ছে টাকা খরচ হচ্ছে। তার জন্য হচ্ছে আবার অর্থনীতি পুরো হচ্ছে আরও ভেঙে পড়ছে। তারপরে হচ্ছে বহু কর্মচারী 3 মাস কাজ করতে এবং সারা বছর বেতন নিত, এইসব দেখাশোনা করতো না, ও চলেছে যুদ্ধ করতে সম্রাট। তো হচ্ছে এর জন্য অর্থনীতি পুরো ভেঙে পড়ছে, রাজকোষে টাকা নেই, ও গেছে হচ্ছে লাপালাপি করতে। তারপরে প্রশাসনিক খরচ বাড়ছে যত দিন যাচ্ছে। রাজাদের বিলাসিতা, এটা হচ্ছে বিভৎস করা। রাজা বিলাসিতা করতেই মত্ত, নিজের হচ্ছে বিলাসিতা করতে মত্ত, এদিকে দেখছে রাজকোষ শূন্য, মানে যা ইনকাম করছে তার থেকে বেশি খরচ করছে। যদি কেউ 5 টাকা ইনকাম করে আর 50 টাকা খরচ করে, তার যাই অবস্থা হবে, তো ফ্রান্সের সম্রাটের সেই অবস্থাই হচ্ছে। ঠিক আছে, এবার রানীদেরও বিলাসবহুলতা। একটু আগে যেটা ক্লাস শুরু করার সময় তোমাদেরকে বললাম যে একটা রানীর 500 জন হচ্ছে কর্মচারী রেখে দিয়েছে, 500টা মহিলা কর্মচারী রেখে দিয়েছে। রানী কি করবে, খাবে দাবে না ঘুরবে, না কি হোয়াটসঅ্যাপে চ্যাট করবে, না ফোন করবে, না সেলফি তুলবে, তো তার জন্য দেখাশোনার জন্য, যদিও তখন সেলফি ছিল না। তো এই সব হচ্ছে প্রশাসনিক, মানে রাজ্যের অর্থকোষ পুরো হচ্ছে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এবং তার সঙ্গে এইগুলোর মধ্যে সঙ্গে যুক্ত হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ, যার জন্য ফসল হচ্ছিল না। এবং এমন এক সময় হয় যে বিভিন্ন খাদ্যর দাম বাড়ে, পাউরুটি পাওয়া যাচ্ছে না। পাউরুটি তারা খায় কারণ হচ্ছে এখানকার মতন রুটির কালচার ওদের নেই, যেমন আমরা ভাত রুটি খাই, ওদের হচ্ছে এমনি মেন খাবারটা হচ্ছে পাউরুটি, ওরা পাউরুটির ওপরই থাকে, পাউরুটি খায়। তো এই সব কারণে হচ্ছে তারা খাবার দাবার পাচ্ছে না, এবং তাদের উপর শোষণ হচ্ছে নির্বিচারে। কিভাবে হচ্ছে তাদের বিচারের ক্ষেত্রে তাদের সঠিক বিচার হচ্ছে না। এই সব রাগ জমতে তারা বাধ্য হয় হচ্ছে এই বিপ্লব ঘটাতে, এবং 1789 এই বিপ্লব ঘটায়, যার নাম হচ্ছে ফরাসি বিপ্লব। আর যে ক্লাসটা হচ্ছে এতটাই রাখবো, এরপরে হচ্ছে কর ব্যবস্থা নিয়ে আরও ডিটেলস আলোচনা দেখব, তোমাদের বই অনুযায়ী, তোমাদের সিলেবাস অনুযায়ী, এবং সমাজের কাঠামো, তৎকালীন সমাজের কাঠামোটা কি সেইটা নিয়ে হচ্ছে ডিটেলসে, যে কোন কোন শ্রেণী কোন ছিল, কোন শ্রেণীর মধ্যে কী কী ছিল, তারা কী কী কাজ করতো, এবং সমাজ কীভাবে চলতো, সেই সব নিয়ে হচ্ছে ডিটেলস আলোচনা হচ্ছে পরে ক্লাসে করব। তো আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানো। আর ক্লেবল ইতিহাসের ক্লাস হচ্ছে এরম নয়, তোমাদের ফিজিক্সের ক্লাস হচ্ছে, পাশাপাশি তোমাদের ম্যাথামেটিক্সের ক্লাস হচ্ছে, জয় স্যার করাচ্ছে, জয় দাদা করাচ্ছে, শুভময় স্যার তোমাদের হচ্ছে ফিজিক্সের ক্লাস করাচ্ছে, আমি ইতিহাসের আজকে শুরু করলাম। তো তোমাদের ক্লাস কেমন লেগেছে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাও, আর কে কোন স্কুল থেকে রয়েছো সেটাও অবশ্যই জানাও। তবে আজ এই পর্যন্তই, পড়তে থাকো, লিখতে থাকো। আর হ্যাঁ, কেবল যে এইটা দেখে নিলাম, ভিডিও দেখে নিলাম, এখানেই শেষ করে দিলাম এরম নয়। ভিডিও দেখেছো, ক্লাস 9-এ উঠে গেছো, তার মানে হচ্ছে প্রত্যেক স্কুলের বই এক নয়, বিভিন্ন সিলেবাস অনুযায়ী আলাদা আলাদা প্রত্যেকটা স্কুলের বই। তো তোমরা তোমাদের টেক্সট বইটা একবার পড়ো, ঠিক আছে, টেক্সট বইটা একবার পড়ো, দিয়ে হচ্ছে ক্লাসটা দেখে নাও, দিয়ে হচ্ছে টোটাল তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আর তোমাদের হচ্ছে মানে কি বলবো, আর কোনো সমস্যা থাকার কথা নেই। যদিও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর ক্লাস কেমন লেগেছে সেটাও জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো টাটা।